এইচএসসি আসন বিন্যাস 2025 প্রসঙ্গে কথা বলবো। সিট প্ল্যানিং কিভাবে করবে। দেখো, এই সিট প্ল্যানিং নিয়ে আজকে অনেকটাই আমি বিভ্রান্তি। কারণ হচ্ছে তোমাদের মানে অনেকটাই দুঃখ পেয়েছি যে এইভাবে যদি সিট প্ল্যানিং করে তাহলে কিন্তু শিক্ষার্থীরা একদম জোরে পড়বে। অর্থাৎ তারা তো অধিকাংশ শিক্ষার্থী কিছুই পারে না, তাহলে তারা কি করবে? তারা কি খাতা ফাঁকা রেখে আসবে? আর খাতা ফাঁকা রেখে আসলে দেখা যাবে 40% শিক্ষার্থী পাস করছে। আর শিক্ষা বোর্ড যদি 40% শিক্ষার্থীকে পাস দেয় তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় নেমে যাবে প্রথম বছরেই, তাহলে তোমরা চিন্তা করো। তো দেখো, 6 ফুট যে বেঞ্চ গুলো আছে, আমরা স্ক্রিনে লক্ষ্য করতেছি যে 6 ফুট বেঞ্চে ওখানে 2 জন বসবে, আর 3 বা 4 ফুট যে বেঞ্চ গুলো আছে ওখানে 1 জন বসবে। তবে একটা বেঞ্চ থেকে অন্য একটা বেঞ্চের দূরত্ব হবে 3 ফুট ফাঁকা। এই 3 ফুট ফাঁকা একদম যদি চিল্লায় বা অনেক চিৎকার করে তারপরেও তো শুনতে পারবে না। পরীক্ষা পদ্ধতিতে এতটা কঠিন হবে এটা আমরা কখনোই ভাবিনি। অর্থাৎ তোমরা যে আন্দোলন করেছিলা যে 50 মার্কের, এবং কি অনেকে সিট প্ল্যান সম্পর্কে আন্দোলন করেছিল, তাদের আন্দোলনটা অনেকে অংশে যৌক্তিক ছিল যে এইভাবে যদি আসন বিন্যাস করে, প্র্যাকটিক্যালি যদি আমাদের বা তোমাদের আগে থেকে এসএসসি তে যদি এই প্ল্যানিংটা করতো, হয়তো বা এইচএসসি তে তোমাদের এত সমস্যা হতো না। কারণ হচ্ছে দেখা গেছে যে এই 6 ফুট যে বেঞ্চ গুলো আছে এখানে যদি বসো, 2 জনে বসো, মাঝখানে ফাঁকা থাকবে মিনিমাম 4 ফুট। এই 4 ফুট দূরত্বে যদি পরীক্ষাটা দাও তাহলে কি পরীক্ষা ভালো হবে? একজন আরেকজনের সাজেশন নিতে পারবা না। আর যদি ভালো শিক্ষার্থী হও না কেন, তোমাকে সাজেশন নিতেই হবে। একজন আরেকজনের সাজেশন না নিলে সে কখনোই A+ করতে পারবে না। তাই অবশ্যই চেষ্টা করবা, যদি তোমাদের এই পরীক্ষা বা আসন বিন্যাস এরকম হয়, সেক্ষেত্রে তোমরা নিজেরা ভালোভাবে পড়াশোনা করো। প্রস্তুতি যদি ভালোভাবে থাকে তাহলে দেখা যাবে যে কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি পরিস্থিতি একদম খারাপ থাকে, না যে হাল অবস্থা, সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্ট কখনোই ভালো হবে না এবং তোমার পরীক্ষাও ভালো হবে না। আবার অনেকেই বলতেছে প্রশ্ন নাকি কঠিন হবে, নতুনত্ব থাকবে প্রশ্নের মধ্যে। হ্যাঁ, নতুনত্ব থাকতে পারে, তবে জুলাই অভ্যুত্থানের কোনো প্রশ্ন এবারে থাকবে না তোমাদের ক্ষেত্রে। তো এটা বলা যায় যে তোমাদের প্রশ্ন যতই কঠিন হোক না কেন, তোমাদের সিলেবাসের বাইরে কিন্তু আসতে পারবে না, একটাও বাইরে আসবে না। তবে সিলেবাসের মধ্যে যেগুলো আছে নতুনত্ব, অর্থাৎ গত বছর আসে নাই, কয়েক বছরের মধ্যে দেয় নাই, সেগুলা একটু বেশি পড়ার চেষ্টা করো, কারণ সেগুলার থেকে আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো, এই যে 3 ফুট দূরত্ব যে আসন বিন্যাসটা, এই আসন বিন্যাস নিয়ে অনেকেই কনফিউজ আছে যে আদৌ কি এইরকম করবে, আদৌ কি এইরকম বেঞ্চ তারা খুঁজে বের করতে পারবে বা পাবে। এটা কিন্তু আমরা কনফিউজ যে এই ধরনের বেঞ্চ কিন্তু তাদের ক্ষেত্রে নাই। যদিও এই যে বড় বড় যে কলেজগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বেঞ্চ গুলো আছে, তবে ছোট ব্রেঞ্চ খুবই কম আছে। এই বড় ব্রেঞ্চ গুলো আছে, এই বড় ব্রেঞ্চে যদি তারা এইভাবে পরীক্ষা নেয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা কখনোই ভালো পরীক্ষা দিতে পারবে না। আর যদি ভালো পরীক্ষা না দিতে পারে তাহলে দেখো, তোমাদের 40 বা 45% যদি পাস করে তাহলে শিক্ষা ব্যবস্থা সবাই তো কি বলবে, এটা কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ রাখা উচিত ছিল। অর্থাৎ 2024 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের যেরকম ভাবে করছে, সেক্ষেত্রে তোমাদেরও ওই রকম ভাবে করা উচিত ছিল, যেটা তোমাদের ক্ষেত্রে করে নাই। অর্থাৎ স্পষ্ট ভাবে যে 33টা নির্দেশনা দিয়েছিল সেখানে তোমাদের কথা বলা হয়েছে যে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। যেহেতু 3 ফুটের কথা বলছে, দেখা যাক আসলেই তোমাদের আসন বিন্যাসটা 3 ফুট দূরত্বে হয় কিনা। আমরা পরীক্ষার আগে জানতে পারবো যে এইরকম আদৌ হবে কিনা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।